This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুনলেন, দেখুন আপডেট হয়নি, হয়তো টানাটানি চলছে, তো টানাটানি সংসারে আমাদের অনেক কিছু বাতিল করতে হয়, বিভিন্ন ক্ষেত্রে খরচ কমাতে হয়, হয়তো সেই খরচ কমানোর কস্ট কার্টেলমেন্টের মধ্যে পড়ে গেছে এই ভীষণ জরুরি বিষয়টা। এবার প্রায়োরিটি কে ঠিক করে সে আর কে জানবে আর কি, যেই করুক একটা লাইফ লাইন কেটে দেওয়ার ব্যবস্থা করেছে তো বোঝা যাচ্ছে। এই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, সংক্ষেপে NIC, এই কেন্দ্রীয় সংস্থায় রাজ্যের সফটওয়্যারের ব্যাপারগুলো দেখভাল করে, তারাই তো প্রশ্ন তুলছে 10 বছর হয়ে গেলেও কেন এত গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার আপডেট হয়নি। এবার প্রশ্নের উত্তর যাদের দেওয়ার কথা, সরকার কি বলছে, রাজ্য সরকার, তারা কি আরও বড় কোনো গড়মিলের অপেক্ষায় বসে আছে? তরুণের স্বপ্ন প্রকল্পে কি করে হয় কে নয় হচ্ছে সেটা জানতে অবশ্য তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। এবার তরুণের স্বপ্ন, ওই ট্যাব আপনারা জানেন, ওই যারা উচ্চ মাধ্যমিক 11-12-এর ছেলে মেয়ে তাদের ট্যাব দেওয়ার জন্য টাকা দেয় সরকার, স্বপ্নটাকে বিকশিত করার জন্য। সেই টাকাগুলোই তো এর ঘরে ঢোকার বদলে অন্য ঘরে চলে গেছিল। এবার শিক্ষা দপ্তর নির্দেশে যে স্কুলের পড়ুয়াদের ওই টাকা পয়সাগুলো গায়েব হয়েছে বলে অভিযোগ, সেই সব স্কুলের প্রধান শিক্ষকদের নামে FIR করেছেন সংশ্লিষ্ট জেলা পরিদর্শক। দেখুন এই জায়গাটা না একটু বোঝার আছে, যা বুঝলাম, মানে এত লোকের সাথে কথা বলে গোটা সিস্টেমটা বোঝার চেষ্টা করে যেটুকুনি বুঝলাম আপনাদের সাথে শেয়ার করি আর কি, সেটাই। দেখুন, শিক্ষা দপ্তর টাকা পাঠায় স্কুল পরিদর্শকের নামে। এবার স্কুল পরিদর্শক বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে তাকে দায়িত্বে রেখে ওই টাকাগুলো বন্টন করে দেয়। এবার এখন যে স্কুলের পড়ুয়ারা টাকা পাচ্ছে না বলে অভিযোগ, সেই স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে FIR করা হচ্ছে, ডিআইরা সেটাই করছেন, এটা তাদের রুটিন ওয়ার্ক। কিন্তু মুশকিল কি জানেন, এই গোটা সিস্টেমটা, এটা তো একটা জেনারেলাইজ সিস্টেম, এটাই তো সিস্টেম হবে। এবার তাতে কে মাঝখানটা এক্স্যাক্টলি কি করেছেন, আদৌ করেছেন কি না, কোনো প্রধান শিক্ষক আদৌ গোটা বিষয়টায় দায়ী কি না, উনি এটা করেছেন এরকম বলে তো কোনো FIR হয়নি। এটা সিস্টেম সম্পর্কে FIR করা হচ্ছে, এই সিস্টেমে DY, তারপরে নিচে ওই রকম প্রধান শিক্ষক, এরকমভাবে ব্যাপারগুলো আছে। এবার সেইখানটায় কি হচ্ছে জানেন, পুলিশি তদন্তে বারবার প্রধান শিক্ষকরা হেনস্থা হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আরেকটা জিনিস হচ্ছে, তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক নতুন তথ্য সামনে আসছে। একটু আগে যে কথাটা বলছিলাম, যদি স্কুলের তরফে ডেটা এন্ট্রি করতে গিয়ে কোনো ভুল হয়, মানে যাদের অ্যাকাউন্টের নম্বরটা লেখার কথা তার বদলে অন্য কারোর, হয়তো একটা সংখ্যা মিসিং হয়ে গেলেই তো অ্যাকাউন্টটা বদলে গেল, তাহলে একজনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে। কিন্তু যেভাবে জেলায় জেলায় তরুণের স্বপ্নের টাকা নিয়ে গণ্ডগোলগুলো হয়েছে, তাতে কিন্তু এই সম্ভাবনাটা খুব কম বলে মনে হচ্ছে। কারণ একসঙ্গে রাজ্যের একাধিক জেলার প্রধান শিক্ষক ডেটা এন্ট্রি করতে গিয়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল করবেন, এটা একটু কষ্ট কল্পনা হয়ে গেল না? এবার সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটাকে অনেক বড় একটা বিরাট সংগঠিত অপরাধ বলে ধরতে হবে, এবং তাহলে তো ধরতে হবে যে পুরো শিক্ষা ব্যবস্থাটা এরকম একটা অপরাধের সাথে জড়িত। তাহলে কত বড় জাল পাততে হবে, কত তদন্ত হবে, তাতে কত রাঘব বোয়াল উঠবে, বুঝতে পারছেন তো? আপাতত যেটা জানা যাচ্ছে সেটা আপনাদের একটু শোনাই। পূর্ব মেদিনীপুর জেলায় 4 জন প্রধান শিক্ষকের বিরুদ্ধে FIR হয়েছিল। এবার সেই FIRগুলোর সূত্রে তদন্তে নেমেছে পুলিশ, আর তদন্তে নেমে উত্তর দিনাজপুর জেলার চোপড়া আর ইসলামপুর থেকে 3 জনকে গ্রেফতার করেছে। এবার যে 3 জন গ্রেফতার হলো তার মানে এই টাকা পয়সা এর ঘরে যাওয়ার বদলে অন্যের ঘরে চলে যাওয়া, মানে এর অ্যাকাউন্টে যাওয়ার বদলে অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য দায়ী। তারা কারা জানেন? পুলিশের দাবি 21 থেকে 25 বছর বয়সী এই 3 যুবক নাকি একসময় পরিযায়ী শ্রমিকের কাজ করত। কাজের সূত্রে ভিন রাজ্যে গিয়ে সেখানেই নাকি সাইবার প্রতারণায় তাদের হাতে খড়ি হয়, আর তারপর একেবারে
হাতে কলমে পরীক্ষা, মানে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা হাতাতে রাজ্যের সরকারি পোর্টাল নাকি হ্যাক করেছে ওই 3 জন। পোর্টালে ঢুকে একাধিক পড়ুয়ার অ্যাকাউন্ট নম্বর জাস্ট ওভাররাইট করে দেওয়া হয়েছে, মানে বদলে দেওয়া হয়েছে, বদলে নিজেদের পছন্দ মতো কোনো অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে যেখান থেকে তারা নিজেরা তুলতে পারে। ভাবতে পারেন যদি এটা সত্যি হয়ে থাকে, এক দল, মানে এর মধ্যে কিন্তু অনেকগুলো সিগনিফিক্যান্ট জিনিস আছে, এটা ভাবতে হবে, আপনাদের বুঝতে হবে। প্রথমত, এবার বিরোধী দল কি বলবে? বিরোধী দল বলবে আমরা বারবার বলি যে রাজ্যে কাজ নেই, কাজ নেই, এই জন্যেই তো এখানকার ছেলেপুলে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যায়, আর বাইরে গিয়ে এই সমস্ত জিনিসপত্র শেখে। এবার শাসক দল কি বলবে? তারা খোঁজ নেবে কোন জায়গায় গেছিল, কোন রাজ্যে গেছিল এরা পরিযায়ী শ্রমিক হয়ে, সেখানে সরকারে কি আছে। যদি সেখানে বিজেপি সরকারে থাকে তাহলে বলবে দেখেছেন বিজেপি শাসিত রাজ্য থেকেই এই সব শিখে এসে এগুলো সব এখানে প্রয়োগ করছে, মানে এটা কেন্দ্রীয় চক্রান্ত। এগুলো শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে, আপনাদেরও হয়ে গেছে, আমি জানি, তাই না? এবার আরও একটা জিনিস ভাবুন, এই ছেলেপুলেগুলো তারা অন্য রাজ্যে গেছিল পরিযায়ী শ্রমিক হয়ে, এবার সেখান থেকে তারা সাইবার ক্রাইমে পারদর্শী হয়েছে। চারটিখানি কথা না, কিন্তু এরকম সাইবারি ক্রাইম টাইপ করা অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। তার মানে নিজেদের এরা আপগ্রেড করেছে, অর্থাৎ এখানকার পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে নিজেদের আপগ্রেড করে ফেলতে পারে। কিন্তু আমাদের রাজ্য সরকার 10 বছর ধরে এই এক সিস্টেম নিয়ে পড়ে রয়েছে, সেটাকে আপগ্রেড করার কথা ভাবেনি। কী কেলেঙ্কারি! পূর্ব মেদিনীপুরে স্কুলের দেওয়া তথ্য কোন আইপি অ্যাড্রেস থেকে বদলে ফেলা হয়েছে সেটা খতিয়ে দেখতে গিয়েই এই উত্তর দিনাজপুরের 3 তরুণের খোঁজ পেয়েছে পুলিশ। এবার এই 3 জনের পাশাপাশি মালদা থেকেও একজনকে গ্রেপ্তার করেছে। এরা প্রত্যেকেই কিন্তু, আবার বলছি, এদের আপনি ঘরের ছেলে বলে মানতে বাধ্য, কারণ এরা এই রাজ্যের ভূমিপুত্র। এই রাজ্যেরই কিছু তরুণ যাদের মধ্যে এদের কিছুতেই আর কি বাইরের লোক বলে বলা যাবে না, ভেতরের লোকই এটা করেছে বলে মানতে হবে। এবার এই ভেতরের লোক শব্দটার আবার বিভিন্ন রকম অর্থ আছে। মানে ধরুন এই তরুণরা, এরা যেহেতু এ রাজ্যেরই ছেলে, এ রাজ্যেরই ভূমিপুত্র, তাহলে সেই অর্থে বহিরাগত নয়, মানে ভেতরের লোক। আবার সরকারের ভেতর এত বড় একটা কাণ্ড কারখানা করতে গেলে, ওই শুনলেন তো, ওই যে সংস্থা এই গোটা বিষয়টা দেখভাল করে, তারা খতিয়ে দেখে বলেছে এটা ভেতরে লোক না থাকলে সম্ভব নয়। এবার সেই ভেতরের লোক আবার ভেতরের লোক, মানে সেটা নিশ্চয়ই এই গোটা সিস্টেমটার মধ্যে, মানে সরকারি সিস্টেমটার মধ্যেই রয়েছে, সেটাও নিশ্চয়ই পুলিশ খুঁজে দেখবে। এবার এখান থেকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে ট্রেনিং নিয়ে এসে এরা নাকি এ রাজ্যে জালিয়াতির ফ্র্যাঞ্চাইজি খুলেছে। মানে বাংলার মাটিটার কি হয়েছে জানেন? বাংলার মাটি সম্পর্কে কত কথা, কত কবিতা এতদিন ধরে আপনারা শুনে এসছেন, লিখে এসছেন, ভেবে এসছেন, মুখস্থ করে এসছেন। সেই বাংলার মাটি যে এখন লোক ঠকানো, দুর্নীতি আর জালিয়াতির জন্য একটা আদর্শ উর্বর মাটিতে পরিণত হয়েছে, সেটা অবশ্য জামতারার লোক অনেক আগে বুঝেছিল। এখন আমাদের ছেলেরাও বুঝতে পারছে, হয়তো সেই জন্যেই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মতো নেতা অন্তর্ঘাতের আশঙ্কা করছেন। এত বড় একটা জায়গায় 2-4টে টেকনিক্যাল ভুল হতে পারে, কারণ চোর তো 2-4টে থাকেই, যে সিস্টেমের মধ্যেও থাকবে, সিস্টেমের বাইরেও থাকবে। যে বেনিফিশিয়ারি তারটা মেরে আপনি নিয়ে নেবেন টাকা, সেটা শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, এর কন্যাশ্রী একটা নাম্বার ভুলের জন্য মোরাদাবাদে পেমেন্ট হয়েছে। তো এগুলো তো টেকনিক্যাল হতে পারে, সেইটা ম্যাডাম বলেছে এখন ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হচ্ছে। 60-70টা ফিরহাদ হাকিমই বুঝেছেন, সিস্টেমের ভেতরেও থাকতে পারে, সিস্টেমের বাইরেও থাকতে পারে। এবার এই সিস্টেমের বাইরে থাকার নমুনার তো দেখতে পাচ্ছেন, এই উত্তর দিনাজপুরের 3 তরুণ প্লাস মালদা থেকে ধৃত যুবক, এই 4 জনই কি শুধুমাত্র ওই যে ফিরহাদ হাকিম বললেন অন্তর্ঘাত, এর নেপথ্যে রয়েছেন? এবার ফিরহাদ হাকিম তার সাথে আবার সিস্টেমের ভেতরেও থাকতে পারেন বলেছেন। বাইরের 4 জন জেনে গেলাম, ভেতরেরটা জানি না, পুলিশ হয়তো কোনো সময় জানাবে, তখন আপনাদের জানাবো। ইন্টারেস্টিং বিষয় কিন্তু ব্যাপারটা আরও ইন্টারেস্টিং লাগবে কখন জানেন? যখন জানবেন
মালদা থেকে যে যুবককে পুলিশ গ্রেফতার করেছে সেই তরুণ সরকারি পোর্টালকে কিভাবে ট্যাম্পার করেছে, মানে তার ভেতরে কিভাবে ঢুকে পড়েছে। না ঢুকে পড়লে তো এই কাণ্ড কারখানাগুলো করা যায় না, আগে সরকারি পোর্টালের মধ্যে ঢুকতে হয়। গত জুলাই মাসে হাসেম আলী নামে ওই যুবক নিজের মোবাইল থেকে বাংলার শিক্ষা পোর্টালে ঢোকে। মানে শিক্ষা পোর্টালে ঢুকলেই কিন্তু হবে না, আপনি কোনো একটা একবার কোনো একটা জায়গায় হয়তো ঢুকতে পারেন, কিন্তু যেখান থেকে আপনি গোটা বিষয়টা সেটিংটা ইধার উধার করে দিতে পারেন তার জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা অ্যাক্সেস লাগে। অর্থাৎ আপনার এমন একটা কোথাও পাসওয়ার্ড লাগবে আর কি, যাতে আপনি গোটা সিস্টেমটাই নিজের হাতের মধ্যে পেয়ে যাবেন, যাতে আপনি নিজের ইচ্ছে মতো পুরোটা চেঞ্জ করে দিতে পারেন, কোনখানে নম্বর চেঞ্জ করবেন, কোথায় কি চেঞ্জ করবেন, সব কিছু। এই ছেলেটাও তাই করেছে, শুধু ঢুকেছে না, পুরো গোটা বিষয়টা নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তারপরে ওই অ্যাকাউন্ট নম্বরগুলো চেঞ্জ করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, উত্তর দিনাজপুর থেকেই হোক বা মালদা থেকে, ওই বললাম যে নির্দিষ্ট তথ্যগুলো পোর্টালে ঢুকতে গেলে দরকার হয়, আইডি, পাসওয়ার্ড, সেগুলো সরকারি কর্মীদের কাছে বা আধিকারিকদের কাছে থাকার কথা। সেই সমস্ত ইনফরমেশান বাইরের লোকের কাছে গেল কি করে? তাহলে কি জালিয়াতির ভূতটা সরকারের ঘরেই লুকিয়ে রয়েছে? ওই বললেন যেটা ফিরহাদ হাকিম, ভেতরেও থাকতে পারে। সরকারের তথ্য তাহলে কি সরকারি কর্মীদের মাধ্যমেই বাইরে গেছে? দেখুন, উত্তর দিনাজপুরের 3 তরুণের মতো মালদার হাসেম আলী জালিয়াতির ট্রেনিং নিয়েছিল বলে কোনো কিছু কিন্তু এখন ওই তদন্তকারীরা পাননি। মানে ওখানে ওই 3 জনের ট্রেনিং ছিল বাইরের থেকে, ব্র্যাকেটে লিখতে পারবে কোনো, যেরকম দেখবেন ডাক্তারদের থাকে অমুক ইংল্যান্ড, এডিনবরা, এরকম সব ব্র্যাকেটে দেওয়া থাকে। কিন্তু এই যে 3 জন যারা বাইরে গেছিল তারা ওরকম লিখতে পারে কোন রাজ্য থেকে, কিন্তু এই হাসেম আলী তার সম্পর্কে এখনও সেরকম কিছু জানা যায়নি। এবার যদি হাসেম আলী এখানকারই, মানে এখানকার ট্রেনিং প্রাপ্ত কোথাও পেশাদার হ্যাকার হয়, তাহলে তো প্রশ্ন এটা যে সেই হ্যাকার এত সহজে সরকারি সিন্ধুকের চাবি খুলে ফেললো। মানে এর পেছনে কি কোনো পাকা মাথা রয়েছে যারা এই রাজ্যের কিছু তরুণের মাধ্যমে টাকাগুলো ভিন রাজ্যের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করেছে? দেখুন, শিক্ষামন্ত্রী কিন্তু তদন্তকারীদের ওপর ভরসা রাখতে বলেছেন, আর বিরোধীরা কি বলছেন? যা বলার তাই বলছেন, ইডি তদন্ত দরকার। এবার তদন্তটা যারাই করুন, শেষ পর্যন্ত যদি দেখা যায় যে বাংলার সরকারের, মানে আপনার আমার টাকা ফাঁকা করেছে আমাদেরই কেউ, মানে বাংলারই কেউ, তাহলে একটা সান্ত্বনা থাকবে, জানেন তো, মনের মধ্যে। মনে হবে এমন একটা দিন আসবে যেদিন ব্যাংক জালিয়াতিতে জামতারা নয়, লোকে রাজ্যের চোপড়া বা ইসলামপুর এ সমস্ত নামগুলো, বাংলার বিভিন্ন প্রান্তের নামটাম জানবে। তখন হয়তো ভাবা যাবে যে অ্যাটলিস্ট জামতারাকে ছাড়িয়ে বাংলা সত্যিই এগোলো। চিফ সেক্রেটারির এটা নিয়ে তদারকি এবং মুখ্যমন্ত্রীর গভীর উদ্বেগ এবং নির্দেশ, আমার মনে হয় ইতিমধ্যেই বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন। আগামী দিনও প্রত্যেকেই যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে, বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, তারা ধরা পড়বে। আমি তো দাবি করছি এটা ইডির হাতে দিয়ে দেওয়া উচিত। এটা ইন্টারেস্টেড হয়ে গেছে, বিহারে গেছে, বাংলাদেশে ঢুকেছে টাকা। এখানে জামতারা গ্যাং, তাদের হাত থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যতক্ষণ না পুলিশ এই ব্যাপারে আমাদের জানাচ্ছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি না প্রত্যেকটি কোন কোন হ্যাকার এটা করছে। এনআইসি প্রতিটি আইডেন্টিফাই করছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, গ্রেপ্তার হয়েছে, এবং আগামী দিনেও যারা এই ধরনের অসাধু কাজ করেছে কেউ ছাড় পাবে না। শিক্ষায় স্কুল ছাত্রছাত্রীদের ট্যাব, তার দায় শিক্ষা সচিবের নয়, তার দায় আধিকারিকদের নয়, তার দায় শুধু স্কুলের। আসলে একটা লুঠেরাদের সরকার, যেখানে পাচ্ছে সেখানে খাচ্ছে, লুঠের রাজত্ব চালু করেছে। দেখুন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এনআইসির কথা বললেন, এনআইসি তদন্ত করছে। সেই এনআইসি বলেছে যে ভেতরের লোক থাকতে হবে, আর ফিরহাদ হাকিম বলছিলেন মানে এই সিস্টেমের বাইরের লোক থাকতে পারে, ভেতরে থাকতে পারে। একইভাবে ব্রাত্য বসুও বললেন বাইরের লোকই থাকুক আর ভেতরের লোকই থাকুক। মানে কেউ ভেতরের লোক থাকার সম্ভাবনাটা কিন্তু কনফিডেন্টলি উড়িয়ে দিতে পারছেন না, এটাই মজা।
এতদিনে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মা জানেন তো শান্তি পেল। আসলে বাঙালিকে চাকরি প্রার্থী নয়, শিল্পোদ্যোগী করতে চেয়েছিলেন তিনি, নিজে দেখিয়েছিলেন রাস্তা, বেঙ্গল কেমিক্যাল খুলেছিলেন। এবার তার মৃত্যুর 8 দশক পর অবশেষে বাঙালির ব্যবসায়িক প্রতিভায় কুড়িয়ে আসছে। মানে ব্যবসায়িক প্রতিভা কাকে বলে সেটা তো আপনারা জানেন, মানে যারা যে কোনো সিচুয়েশনে ব্যবসা করার মানে রোজগার করার উপায় খুঁজে বার করতে পারে। একটা তো দেখলেন আপনারা, দেখে বুঝতে পারছেন কীভাবে বাঙালি শিল্পোদ্যোগী তৈরি হচ্ছে। আরেকটা পাওয়া গেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাল কি অভিযোগ করেছিলেন মনে আছে? ঝাড়গ্রাম মেডিকেল কলেজ আর আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ, এই দুটো হাসপাতালেই সিসিটিভি লাগানোর খরচের নথি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। আপনাদের মনে পড়ে গেছে নিশ্চয়ই, আমি জানি যে ওই সুপ্রিম কোর্টে গিয়ে সরকারকে সেখানে হলফনামা দিয়ে বলতে হয়েছিল কত দিনের মধ্যে তারা সমস্ত জায়গায় সিসিটিভি লাগিয়ে দেবে মেডিকেল কলেজগুলোতে। সেই কাজই হচ্ছে আর কি। এবার তারই হিসেবটা দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাহলে কি দেখা যাচ্ছে জানেন? দেখা যাচ্ছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে সিসিটিভি লাগানোয় প্রত্যেকটা সিসি ক্যামেরা প্রতি খরচ কত পড়েছে জানেন? 1,65,000 টাকা। আর প্রফুল্লচন্দ্র রায় কলেজে প্রতি সিসি ক্যামেরা প্রতি খরচ পড়েছে 3,52,000 টাকা। ভাবা যায়? একেই বলে ব্যবসায়িক বুদ্ধি। মানে ব্যবসা মানে এই নয় যে সব সময় তার মানে বুঝতে পারছেন ওই কলকারখানা খুলে ধোঁয়া দেখাতে হবে। আরে ধোঁয়া দেখে তো আমাদের অনেক সাংসদও শিল্প ভেবে টেবে নিতে পারেন, সে যার ধোঁয়াই হোক, ওই সেই ক্ষেত মারাইয়ের পর যেগুলো পড়ে থাকে সেগুলো পোড়ানোর ধোঁয়াই হোক বা যা কিছু, কত কিছু দেখে আপনাদের কোথাও গিয়ে ধাঁধায় পড়তে হবে না। এটা পরিষ্কার বুঝে নিন, ব্যবসা বিভিন্ন রকম হতে পারে, সোজা কথায় রোজগার। কয়েক হাজারের সিসিটিভি ক্যামেরা, সেটা কয়েক লক্ষ টাকায় যদি বসানো হয় তাহলেও তো সেটাকে ব্যবসায়ী বলে, তাই না? এই ব্যবসা করতেও তো বুদ্ধি লাগে, তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগের ক্ষমতা লাগে। প্রথমে আইডেন্টিফাই করে নিতে হয়। মানে দেখুন, সিদ্ধান্ত হয়েছে সঙ্গে সঙ্গে, মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে ক্যামেরা লাগানো হবে এবং তাৎক্ষণিকভাবে আরেক দল সিদ্ধান্ত নিয়েছে যে সেটা কি দামে লাগানো হবে। এটা পরিস্থিতিকে কাজে লাগানোর একটা এলেম থাকতে হয়। দেখুন, একে কিন্তু দুর্নীতি বলা যায় না, কিন্তু হিসেবটা গণ্ডগোলের, জানেন তো? স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাত্রিরের সাথী আসলে কারোর না কারোর সাথী হয়েছে, আর পার্টনারশিপে বিপুল মুনাফা হয়েছে। এবার মুনাফা যখন হয়েছে তাহলে ব্যবসা না হয়ে যায় কোথায়? দেখুন, বাঙালি আবেগ আর বিবেক দুই ত্যাগ করে যে হিসেবই হচ্ছে, প্রফুল্ল রায়ের আত্মা এটা দেখে কি প্রফুল্ল হতেন না বলুন তো? এটা বড় দুর্নীতি। মোট 47 কোটি টাকা ডিসবার্সমেন্ট করেছে, 23 কোটি ওয়েবেল এবং 24 কোটি পিডাব্লিউডি। আমার কাছে সব তথ্য আছে। উনি কোনো দুর্নীতির তো অভিযোগ করতে পারেন। এবার প্রশাসন কোথায় বেশি টাকা দেবেন বা কোথায় কম দেবেন, এগুলো তো প্রশাসনের সিদ্ধান্ত। যারা শুরু করেছিল ত্রিফলা লুট দিয়ে, এখন আর ত্রিফলা আলো দেখতে পাবেন না, তারা সিসিটিভি লাগাবার নাম করে আবার টাকা লুট করছে। কদিন পরে দেখবেন সিসিটিভি কাজ করছে না, একেবারে খুশি মতন টাকা কারবার চলছে। অত্যাধুনিক আইপি প্রোটোকল ক্যামেরা হলে 5,000 টাকার মধ্যে পাওয়া যায়। কোন ক্যামেরা লাগাবে? কোন ক্যামেরা? সোনার ক্যামেরা লাগালেও 3 লাখ টাকা দাম হতে পারে না। একটাকেও বাইরে রাখা হবে না। 2 বছর জেলে থেকে কেষ্টর আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, দেখছেন না? এরপরে এদের আওয়াজও চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করানোর দায়িত্বটা আমাদের। হাইকোর্টের তত্ত্বাবধানে আরজি করে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত করছিল, তাদেরও কিন্তু এই বিষয়টা নজরে আনার দরকার, তাদেরকেও বিষয়টা বিচারের মধ্যে নিয়ে আসার দরকার। তো আমরা যেটা বারবার বলেছি যে দীর্ঘদিন ধরে হাসপাতালে কিভাবে টেন্ডারগুলো পাস হচ্ছে এবং কে বরাতগুলো পাচ্ছে, এই নিয়ে একটা দুর্নীতির অভিযোগ রয়েছে। এটা দীর্ঘদিন রয়েছে, এটা আজকে নতুন কিছু নয়। এর আগে আরজি করেও বহুদিন অভিযোগ জানানো হয়েছে, এখানেও প্রচুর অভিযোগ জানানো হয়েছে, কোনো সুরাহা হয়নি। কখন কোন বিজেপি নেতার কি মনে হচ্ছে তিনি বলে দিলেন, অথচ যে অভিযোগ করছেন সেই অভিযোগের
সপক্ষে বা অভিযোগকে প্রতিষ্ঠা করতে পারে এরকম কোনো তথ্য প্রমাণ দেবেন না। শুধু হাতে একটা এক্স হ্যান্ডেল আছে বা ফেসবুক আছে বলে যা ইচ্ছা লিখে দিলাম। আমি আলাপন ব্যানার্জিকে বলবো, প্লিজ ইউ শুড রিজাইন ফ্রম দ্য চেয়ারম্যান অফ দি ওয়েবল। আর রাজীব কুমারকে বলবো, আপনি আইটি সেক্রেটারি, রেসপন্সিবিলিটি গোজ টু ইউ। স্বাস্থ্য ভবন থেকে টেন্ডার করা হয়েছে, স্বাস্থ্য ভবনই জানে কোথায় কি কত দাম কি, ওসব আমরা কিছু আমাদের আমাদের জানার এখতিয়ারে নেই। আমরা শুধু বলেছি কোথায় কতগুলো ক্যামেরা বসবে, সেটাই শুধু বলেছি আমরা যে এতগুলো ক্যামেরা লাগবে এই স্পেসে বসাতে হবে, ব্যাস।